শুরু করছি আজকের অনুষ্ঠান। মন একদমই ভালো নেই। আশা করি কেন সেটা সবাই বুঝতে পারছেন। আজকের আলোচনার মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর ছোট করে দিয়ে দেবো এবং অন্যান্য দিকগুলো নিয়ে আলোচনা করব। সঙ্গে থাকুন, ফিরে আসছি। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি শান্তনু, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টেকটক উইথ শান্তনু সেনে। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং বাজারের ওঠানামাতে হয়তো যারা মার্কেটের সাথে প্রতিনিয়ত যুক্ত তারা হয়তো নিশ্চয়ই লক্ষ্য করেছেন। গত সপ্তাহের আমাদের আলোচনার বিষয়বস্তু যা ছিল তার পরিপ্রেক্ষিতে যদি আমরা আলোচনাটা দেখি তাহলে নিশ্চয়ই মোটামুটিভাবে যা আপনাদের গাইডেন্স দেওয়ার চেষ্টা করেছি টেকনিক্যালসের প্রয়োগ করে, মোরললেস বাজার অতটুকুই রিয়্যাক্ট করেছে এবং লোয়ার এন্ডে যেহেতু 13 DM কনজিকিউটিভ 3টে লোয়ের লো ভাঙেনি, সেখান থেকে বাজার একটা বাউন্স ব্যাক করার চেষ্টা করলো। বাট এই সমস্ত ছোটোখাটো ব্যাপার নিয়ে যেমন আলোচনা করব, আপনাদের দু একটা প্রশ্ন খুব কুইক অ্যান্সারগুলো করব একটাই কারণে যে প্রশ্নগুলো খুব দরকারি। একটা হচ্ছে ভেরি রিসেন্টলি আমার যারা এগুলো দেখেন কমিউনিটি পোস্ট, আমি প্রতিনিয়ত কমিউনিটি পোস্ট আপডেট করি, অর্থাৎ প্রতিদিনের নিফটি সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলস আর শর্ট টার্মে কোন কোন স্টকের টেকনিক্যাল চার্টসের অবস্থানগত পরিবর্তন হয়েছে যেটা পজিটিভ সেটা আলোচনা করি। সেখানে একজন লিখেছেন, স্যার ওলা ইলেকট্রিক উনি বাই করেছেন 118 টাকায়, সোল্ড করব না হোল্ড করব এটা জিজ্ঞেস করেছেন। দেখুন, প্রথমেই টেকনিক্যালসের স্টুডেন্ট হিসেবে বলতে পারি যে আমার কাছে মিনিমাম 21 দিনের ডেটা, মিনিমাম 21টা ট্রেডিং ডের ডেটা অ্যাভেলেবেল না হলে কোনো স্টকের ওপরে টেকনিক্যালসের প্রয়োগ আমি করতে পারি না। ফলে আমি আলোচনা করতে পারবো না যে ওলা ইলেকট্রিক কী জায়গায় দাঁড়িয়ে আছে। আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে আপনি নিশ্চয়ই কোনো চিন্তাভাবনার পরিপ্রেক্ষিতে কিনেছেন এবং যেহেতু আপনি কিনেছেন যে দামে আর ফ্রাইডের ক্লোজিং যেখানে হয়েছে আপনি হয়তো প্রফিটেই আছেন এবং আপাতত জানি না আপনার অবস্থান কী আছে। নিজের বুদ্ধি এবং ফান্ডামেন্টাল কোনো অ্যানালিস্টের মাধ্যমে যিনি সার্টিফাইড বাই সেবি তার থেকে মতামত নিলে বোধহয় একটু উপকৃত হবেন। আমি এখানে টেকনিক্যালসের কিছু খুঁটিনাটি তথ্য নিয়ে আলোচনা করি যেটা অ্যাবসোলুটলি শিক্ষামূলক দিক থেকে আমি একটা ইনপুট দেওয়ার চেষ্টা করি, তার বাইরে আর কিছু না। অর্থাৎ বাই বা সেল করবেন কি করবেন না সেটার সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। তাই সবসময় বলি নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার চেষ্টা করুন, একটু পড়াশোনা করলেই হয়ে যাবে। সেকেন্ড যে প্রশ্নটা করা হয়েছে আমাকে সেটা হচ্ছে যে আপনার ক্লাসটা কোথায় হয়। আমার ক্লাসটা না অনলাইন ক্লাস হয়। অনেকে জানতে চেয়েছিলেন আপনার ফোন নাম্বার। দেখুন, আমি না ফোন নাম্বারটা দিই না একটাই কারণে, আমার বেসিক্যালি আমার তো কোনো অ্যাডভাইজারি সার্ভিস নেই, প্লাস আমার কোনো এই ইউটিউবের মাধ্যমে আপনাদের সাথে কথোপকথন, মানে আমি যেটা বলি সেটা আপনারা হয়তো শোনেন, যেটা যদি যার ভালো লাগে, এছাড়া আমার কোনো অ্যাক্টিভিটিস নেই। সেই জন্য যারা এডুকেশন পারপাসের জন্য চিন্তাভাবনা করছেন তাদেরকে আমি সবসময় বলি আমার নিচে যে ইমেল আইডি যাচ্ছে ওখানে আপনারা মেল করুন উইথ ডিটেলস যে আপনারা ক্লাস সম্বন্ধে ইন্টারেস্টেড, তাহলে আমি আমার ফোন নাম্বার দিয়ে দেবো। তবে এই ফোন নাম্বার হয়তো অনেকে পেলেন, হয়তো ক্লাস সম্বন্ধে অনেকে ইন্টারেস্ট হলেন না, বাট ফোন নাম্বারটা পেলেন, তাতে এক্সপেক্ট করবেন না কোনোভাবেই যে আমি কোনো রেকমেন্ডেশন বা কোনো স্টকের সাজেশান আপনাকে করে দিতে পারবো। আমার সেই যোগ্যতাও নেই, আমি সেই সাজেশান করিও না। যেটা করতে পারি সেটা হচ্ছে টেকনিক্যালসের কিছু একটু স্ক্র্যাচ থেকে একটু অ্যাডভান্স লেভেল পর্যন্ত পড়ানোর ব্যাপারটা নিয়ে আমি ইন্টারেস্টেড থাকি। অর্থাৎ আমি চেষ্টা করি আপনারা আপনাদের নিজেদের সিদ্ধান্ত নিজে নিতে চেষ্টা করুন বা শিখতে চেষ্টা করুন। আর যাদের অলরেডি শেখা আছে তারা আশা করছি মার্কেটের সাথে যথেষ্ট ভালো সামঞ্জস্য রেখেই চলতে পারছেন। আর একটা এরপরে প্রচুর আপনারা কোয়ারিজ করেছেন, অনেকে ভালো বলেছেন, ভিডিও দেখে ভালো লাগে, থ্যাংক ইউ, এইভাবেই সঙ্গে থাকুন। আর একটা খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন ছিল যেটা গত সংখ্যায় ছিল যে উনি অপশান ট্রেডিং করেন, ওই হিন্ডেনবার্গের আবার এসে গেল হিন্ডেনবার্গ। আমি কাউকে ছোট করছি না, বা আমার বিদ্যা বুদ্ধিতে আমি যতটুকু বুঝি
এই হিন্ডেনবার্গ নিয়ে আমার কিছু কথাবার্তা আপনারা বলতে বলেছেন যে যদি এটা নিয়ে আপডেট করেন ইন্ডেক্স কী হবে, কি হলো, এই বাঘ হাতি সব আসবে যাবে চলে যাবে, এই শেয়ার বাজার আর কি। আচ্ছা, প্রতিনিয়ত কি আমার পক্ষে সম্ভব বলুন যে আপনাদের আজকে বলবো খুব বড় কিছু হতে চলেছে, কাল বলবো খুব ছোট কিছু হতে চলেছে, পরশু বলবো পোর্টফোলিও গেল, পোর্টফোলিও লাল, তারপর দিন আবার বলবো পোর্টফোলিও গ্রিন, আপনারা কিনতে শুরু করুন। এইভাবে কি হয়? আমার ব্যক্তিগতভাবে মনে হয় আমি ভেরি শর্ট টার্ম ট্রেডার নয়। আমার নিজেরও কিছু কিছু সময় লগ্নি থাকে এবং সেটা আমি করে রাখি, কিন্তু এই প্রতিনিয়ত একটা করে ভিডিও বানানো এবং আপনাদেরকে হেল্প করে এটা আমি পারি না। আমার ব্যক্তিগতভাবে আমার আপত্তি, কারণ আমি একটু লং টার্ম ট্রেডিংয়ের চিন্তাভাবনা করি, কারণ বহু শর্ট টার্ম করে দেখে নিয়েছি আলটিমেটলি কিছু হয় না। ওই যাদের প্রচুর স্কিল আছে তারাই করতে পারেন, নিউ কামার্স যারা এইসব করেন, আমি আবার বলছি অ্যাবসোলিউটলি ব্রিলিয়েন্ট ট্রেডার, স্কিল, নলেজ সমস্ত যাদের কাছে আছে তারাই এই কাজটায় সাকসেস হতে পারেন। আমি ওই দিকে যেতে চাই না, সেই জন্য আমি কনসেন্ট্রেট করি বিশেষ করে লং টার্ম। আর উদাহরণস্বরূপ বলতে পারি যে আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদের। আমি গত শুক্রবার দিনকে আমাকে একজন একটা ইনফরমেশান দিলেন, আমি বললো এই স্টকটা চারটা একটু যদি দেখে দেন, আমার অফিসেরই একজন কলিগ। আমি নামটা শুনে না প্রথমে চমকে গেছিলাম, কারণ আমি এমনি বিএসসি স্টক ট্র্যাক খুব একটা করি না, এনএসসি সামলাতে পারি না, আবার বিএসসি। তো এনএসসি স্টকে আমি দেখছিলাম, উনি আমার যে নামটা বললেন, নামটা আমার সঙ্গে খুব পরিচিত। মানে 2004-05 সালে এই স্টকটার সঙ্গে আমার ওতপ্রোতভাবে যুক্ত ছিলাম। এবং যদি মানে আমার স্যার যিনি আছেন, যদি দেখেন, আমার স্যার বলতে আমার শিক্ষায় যিনি ক্লাস 11-12 যাদের যে স্কুলে পড়েছিলাম সেই স্যার, আমাদেরই ওয়েস্ট বেঙ্গলের কোম্পানি সম্ভবত, আমি যদি ভুল না করি, কারণ কোম্পানিটার পাশ দিয়েই আমাকে যেতে হয় মাঝে মধ্যে। সেটা হচ্ছে মারসান, নট মার্কসন্স, ফার্মা নয়, মারসান লিমিটেড, MARSAN সম্ভবত, SAN কিংবা SON, মারসান্স লিমিটেড। ওই 3-4 টাকা 5 টাকায় স্টকটা দেখতাম। আমার স্যার রোজ বলতো কিছু পড়ে আছে, তুই বিক্রি করছিস না, এই ওই, মানে বিরক্ত, ফেড আপ। ইভেন আমার মনে হয় লাস্ট ইয়ারেও উনি আমাকে বোধহয় বলেছিলেন কোনো একটা সময়। আমি বললাম স্যার আমি এখন এসব কাজ করি না, আপনি ডাইরেক্টলি যোগাযোগ করে কাজটা করে নিন। আজকে সাডেনলি প্রাইস দেখছি, প্রাইস হচ্ছে 80 রুপিস। আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি এই কারণে, 20 বছর লেগেছে, 25 বছর লেগেছে, দুবার চান্স হয়েছে, এরকম যা প্যাটার্ন তৈরি হয়েছে। আমি চারটা দেখলাম রিসেন্টলি, ভলিউম যেভাবে ডেভেলপ হচ্ছে, আমি সাডেনলি বলছি অ্যাজ এ ছোটো বিনিয়োগকারী হিসেবে, আমাদের কাছে তো খুব অল্প অল্প টাকা থাকে। আমি বিভিন্নভাবে এক্সপেরিমেন্ট করার পর আস্তে আস্তে যে ফান্ডটা এস্টাবলিশ করতে পারছি ধীরে ধীরে থ্রু ইকুইটি দুটো ভাগ আছে আমার কাছে। আমার পার্সোনালি আমি কিছু ডাইরেক্ট মার্কেটে, স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করি, আর কিছুটা থ্রু মিউচুয়াল ফান্ড করি। মিউচুয়াল ফান্ড করার কারণ হচ্ছে আমি একটা সিস্টেমেটিক্যাল ওয়েতে যাওয়ার চেষ্টা করছি, একটা প্ল্যানিং রেখে। তো এই হিসেবে আমি আমার ক্ষুদ্র সঞ্চয় থেকে সেটাকে বাঁচিয়ে সেটাকে চেষ্টা করি। তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে এই হিন্ডেনবার্গ আসবে যাবে, বাঘ হাতি সব আসবে, ব্লুমবার্গ এসে যাবে, মানে আমি রসিকতা করে বলছি, যুদ্ধ লেগে যাবে, কিছু নতুন আনতে হবে মার্কেটকে ধরাশায়ী করতে বা মার্কেটকে পড়তে। তাতেও দেখবেন হয়তো বাজার পড়বে, আবার ঠিক টাইমে চলবে। ওসব লাল কালো হলুদ রং করে কিচ্ছু লাভ নেই আমার ব্যক্তিগতভাবে, এটা আমার ব্যক্তিগত মত। আর একটা মজার জিনিস হচ্ছে যে এই কথাগুলো যখন বলছি তখনও কিন্তু যে এই ইস্যুর থেকে বেরিয়ে গেছি আমরা তা নয়। আমি মনে প্রাণে চাইছিলাম যে বাজার যদি একটু কারেক্টিভ হয়, মানে যতক্ষণ না টেকনিক্যালি পাচ্ছি তো বলতে পারছি না। এবং অনেক সময় আমাকে এখানে লিখেছেন আমার সব পোর্টফোলিও রেড হয়ে গেছে, এই। আচ্ছা, সবসময় কি গ্রিন হতে পারে নাকি? এটা কি সম্ভব নাকি? তাহলে আপনাকে 2020 সেই প্রথমে কিনতে হবে, তাহলে আপনার পোর্টফোলিও এখনও সব গ্রিন থাকবে। ওই কেনা বেচা করে প্রচুর স্টক হাত থেকে বার করে ফেলেছি, যেগুলো আজকে স্টার পারফর্মার। মানে এরকম ঝুড়ি উদাহরণ আছে। তার মধ্যে আমার মনে খুব শক হয়ে গেছি, আমি আমার 5-6টা স্টক এমন দামে বেচেছি। অবভিয়াসলি আপনি প্রশ্ন করতে পারেন আপনি কেন বেচলেন, কেন বুঝতে পারছিলেন না? সবই বুঝেছি, একটু ওস্তাদি করতে গেছিলাম যে অনেকটা হয়েছে। ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরুন 30-35 টাকায় 40 টাকায় কিনেছি, সেটা হয়তো 80 টাকা হয়েছে, একটা পার্ট বেচলাম। 120 হয়েছে, একটা পার্ট বেচলাম, বেচে একটু নিচে আসবে এরকম একটা চিন্তাভাবনা করেছি। কিন্তু আলটিমেটলি সেটা কী হয়, ওই টাকাটা আবার অন্য জায়গায় ঢুকে গেছে। আলটিমেটলি যখন সেই স্টকটা কারেক্টিভ হয়ে উপরে চলে যাচ্ছে, তখন দেখছি আমি আবার যেখানে ইনভেস্ট করেছি সেখানে হয়তো দাঁড়িয়ে আছি।
তো এগুলো হয়, একটা ছোটো ফান্ডের পক্ষে তো সম্ভব নয় সব কিছুকে অ্যাকুমুলেট করা। তো আমি আবার আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, টেকনিক্যালসের স্টুডেন্ট হিসেবে টেকনিক্যাল অ্যানালিসিসটা যদি একটু ভালো করে মন দিয়ে এবং খুব প্লেন ফর্মেশনে রাখেন, আমার মনে হয় না বাঘ হাতির নিউজ আসবে যাবে, কি বলবো, যুদ্ধ লাগবে যাবে, শান্তি হবে, সবই হবে, কিন্তু আলটিমেটলি আমাদের টাকাটা নষ্ট হয়ে যাবে ওদের ওই নিউজের লাফালাফিতে। আমি জানি না আমি কতটা আপনাদের ঠিক বলছি কি ভুল বলছি, এটা আপনারা বিচার করবেন। আর অ্যাবসলিউটলি যারা ট্রেডার তাদের জন্য ডেলি ব্যাপার, সকালে শুরু করলেন বিকেলে ক্লোজ করছেন, রাত্রিরে কী হচ্ছে আপনার জানার দরকার নেই। বিশেষ করে এইরকম একটা সিচুয়েশানে গ্যাপ আপ গ্যাপ ডাউন 200, 250, 300 খুব পোর্টফোলিও এফেক্ট করে। তো আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে আমি যে সিদ্ধান্তগুলো নিয়েছি সেটা আমি আগামী 5 বছর চলবো। তো 5 বছরে বাজার যদি বাড়তেই থাকে তাহলে অ্যাভারেজ আউট কী করে হবে? তো আমি চাই সবসময় একটু নির্দিষ্ট সময় নির্দিষ্ট কারেকশান যদি হয়, তাহলে আমরা যারা পোর্টফোলিও বিল্ড আপ করছি থ্রু মিউচুয়াল ফান্ড কিংবা থ্রু ইকুইটি, কোনো স্টককে তাক করে বসে আছি যেরকম একটা জায়গায় এলে স্টকটা কিনবো, সেগুলো মিস হয়ে যাচ্ছে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। তো সেই জন্য কিছু মনে করবেন না, এরকম রিপোর্ট আসতে থাকবে, আপনারা আপনাদের মতো করে শর্ট টার্ম ভিউ যারা নেন শর্ট টার্মে চিন্তাভাবনা করতে পারেন। এবার চলে আসছি আজকের ইন্টারেস্টিং পার্টে। এই ছোটো ছোটো দু একটা উত্তর আপনারা পেয়ে গেলেন, নিশ্চয়ই বুঝতে পারলেন। ইন্টারেস্টিং পার্টের মধ্যে দেখুন, আমরা যে সপ্তাহটা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে 19 তারিখ থেকে 23 তারিখ, একটা পূর্ণাঙ্গ উইক পাচ্ছি। এই উইকের ভেতরে আমাদের অ্যাক্টিভিটিস থাকবে। খুব ইন্টারেস্টিং পার্ট হচ্ছে, আমি ভেতরে আলোচনা করেছি, যদিও স্লাইড শোয়ের মাধ্যমে যেমন আপনাদের সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে আলোচনা করি সেটা তো থাকছেই, কিন্তু নিফটি আলোচনা প্রসঙ্গে আমি দুটো খুব স্ট্রং জায়গা দেখিয়ে বোঝানোর চেষ্টা করেছি টেকনিক্যালি, এবং অ্যাপ্রোচটা আজকে অন্যভাবেও রেখেছি। যেটা বারবার আপনাদের বলি যে আমি শিক্ষামূলক দিক থেকে আপনাদের একটা প্রয়োগ দেখানোর চেষ্টা করছি, একটা ইনপুট দেওয়ার চেষ্টা করছি, আপনারা এটাকে কাজে লাগান অন্যভাবে আপনাদের মতো করে, তাহলে দেখবেন নিজের ওপর যে নিজের কনফিডেন্সটা আরও গ্রো করবে, এবং আগামী দিনে এটা আপনার ট্রেডিং অ্যাজ ওয়েল অ্যাজ আপনার পোর্টফোলিও বিল্ড আপ করতে, অর্থাৎ ইনভেস্টার হিসেবেও আপনার এটাকে সাইকোলজিক্যালি ধরতে সুবিধা হবে। তো আজকে আর বিশেষ কথা বাড়াচ্ছি না, অনেকগুলো প্রশ্ন, ছোটো ছোটো করে উত্তর, সব কিছু বোঝার চেষ্টা করেছিলাম, বাজারের সেন্টিমেন্টটা বললাম, প্যানিক না এই আমার ওসব না, আমার পিওরলি টেকনিক্যালসের কতগুলো সিগন্যালের উপরে ডিপেন্ড করে আমি চলি, তাতে কখনো কিছু রাইট হয় কিছু ভুল হয়, সব মিলিয়ে চেষ্টা করি উইন উইন সিচুয়েশানে থাকার। সেই জন্যই টেকনিক্যালসটাকে বিলিভ করি, সেই জন্যই আপনাদেরও বলা টেকনিক্যালসটা বিলিভ করার সাবজেক্ট। যারা এই সাবজেক্টটা পড়ছেন, পড়বেন বা এখনও করছেন, তারা আশা করছি নিশ্চয়ই বুঝতে পারবেন। যারা পড়বেন তারাও পরের দিকে বুঝতে পারবেন যে টেকনিক্যালসটাকে বিলিভ না করলে মুশকিল ট্রেড এক্সিকিউট করা বা বাজারের ভিউ নেওয়া। নিউজে আমি পা রাখতে পারবো না। চলুন যাই সেই আলোচনায়। 19 তারিখ থেকে 23 তারিখ অগাস্ট মাস 2024-এর আলোচনা করার আগে বাজার যেখানে বন্ধ হয়েছে তার পরিপ্রেক্ষিতে আলোচনা করছি এবং টেকনিক্যালের বিশ্লেষণ মাত্র করার চেষ্টা করছি। গত সংখ্যায় আমরা যখন আলোচনা শেষ করেছিলাম সেই পজিশন ছিল আমার বাঁদিকে উইকলি নিফটি স্পটের অবস্থান এইখানে, এবং এই সপ্তাহে একটা ট্রেডিং ডে কম থাকা সত্ত্বেও সূচকের ক্যান্ডেল এই জায়গায় বন্ধ হয়েছে। ডান দিকে আছে আমার ডেইলি নিফটি, যেটার আলোচনা একটু পরে আসছি। প্রথমে উইকলি বিশ্লেষণ করার চেষ্টা করছি। মোটামুটিভাবে আমরা যেখানে আছি সেটা হচ্ছে 9 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে, যেটাই গ্রিন লাইনের অবস্থান। খুব স্বভাবতই যেভাবে এই একটা ক্যান্ডেল পাওয়া গেছিল বাজার একটু কারেক্টিভ হওয়ার পর, এবং যেভাবে এই ক্যান্ডেলটা পাওয়া গেছে তাতে একটু হলেও আশা জাগছে আবার যে সূচকের গতিবিধিতে কিছুটা হলেও পরিবর্তনের গন্ধ পাওয়া যাচ্ছে। কতটা হবে কি কতটা হবে না সেটা পরবর্তী সংখ্যায় কতগুলো দিন বিশেষ করে ডেইলি চার্ট অবজারভেশনে রাখতে হবে। উইকলির পরিপ্রেক্ষিতে বলছি, আমরা এখনো বিপদ থেকে উদ্ধার হইনি, কিন্তু তথাপি যদি তুল্যমূল্য বিচারে বলা হয়, যেটা পার্সেন্টেজ টার্মসে বলতে গেলে 60% আমরা রিকভারি পাথে আছি, আর 40% ব্যাক অফ দ্য মাইন্ডে আমাদের রাখতে হবে কারেক্টিভ ফেজ যে কোনো মুহূর্তেই শুরু হতে পারে। কিন্তু মনে রাখতে হবে যে এই যে ক্যান্ডেলের যে লোয়ার শ্যাডোগুলো আমরা দেখতে পাচ্ছি, এটা ইঙ্গিত করছে লোয়ার এন্ডে কিন্তু এখনো পর্যন্ত ডিমান্ডের পরিমাণটা বেশি। সেই কারণে আপাতত এই শর্ট টার্মে আমাদের ট্রেন্ড ডিসাইডার ফ্যাক্টর স্টিল 23,890 বা রাউন্ড নাম্বার উইথ ছোট ফিল্টার 23,880।
উইকলি এমএসিডির অবস্থান খুব একটা মানে আমি বলবো ভালো জায়গায় নেই, আবার একটা স্লোপের পরিবর্তন হয়েছে। ফলে নেক্সট উইকটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ সপ্তাহ হতে চলেছে। দেখা যাক এই স্লোপের পরিবর্তনটা আবার হয় কিনা। যদি না হয় তাহলে কিন্তু বারবার বাজার আবার হোঁচট খেতে শুরু করবে, ওপরের দিকে যেতে গিয়ে বা রেজিস্ট্যান্স ফেস করতে বাধ্য হবে। ডেলি চার্টটা যদি বিশ্লেষণ করি তাহলে এখানে অনেক কিছু বলার আছে রাদার দ্যান উইকলি, বিকজ শর্ট টার্ম ট্রেন্ডে প্রচুর কোয়েশ্চেন মার্কস থাকা সত্ত্বেও 3 দিনের লোয়েস্ট লো না ভাঙলে বাজারের একটা রিকভারি হয়, এবং যে রিকভারিটা হলো সেটা 13 DM এর ওপরে প্রথম ক্লোজিং। এখানে উদ্দেশ্য হচ্ছে আমার একটাই বলার, যে 13 DM এর ওপরে যেহেতু একটা ক্লোজিং হয়েছে, আরো দুটো ক্লোজিং হতে হবে। এই দুটো ক্লোজিং এর পরে আমরা আবার একটা গতিপথ কোন দিকে যাচ্ছে ইন্ডেক্সের সেটার দিকে অনুমান করার চেষ্টা করতে পারি। ফর্মুলা একই, যদি কনজিকিউটিভ 3 নাইট হায়ার হাই ফর্মেশনে যেরকম ভাবে চলছে, যদি কনজিকিউটিভ 3 নাইট এই রেড লাইনের ওপরে থাকে, অর্থাৎ একটা নাইট হয়ে গেল, আরো দুটো নাইটের প্রয়োজন, সেক্ষেত্রে হাইয়েস্ট হাই কোনটা থাকবে, অর্থাৎ আগামী দুদিন সেই জায়গাটা আমাদের দেখতে হবে। যদি ক্রস করে সেক্ষেত্রে বাজার একটু হলেও পজিটিভ সিদ্ধান্তের দিকে আমাদের দৃষ্টি দিতে পারে। মজার ব্যাপার হচ্ছে ওপরের দিকে যে গ্যাপগুলো তৈরি হয়ে আছে, সেই গ্যাপের লোয়ার ব্যান্ড আপাতত এই ক্যান্ডেলের যেটা লো, অর্থাৎ 24,686, রাউন্ড নাম্বার যদি বলি তাহলে 24,690, এবারের লাস্ট যে ক্যান্ডেলটা বন্ধ হয়েছে সেটা হচ্ছে 24,563। ফলে অ্যানাদার 100-120 পয়েন্টসের গ্যাপ ওপরের দিকে এখনো আছে গ্যাপ ক্লোজ করতে। যদিও বর্তমানে 25,000-এর নিফটিতে এই 100 পয়েন্ট 150 পয়েন্ট গ্যাপের কোনো মাহাত্ম্য নেই, কারণ যে কোনো গ্যাপ আপ বা গ্যাপ ডাউন 150-200 পয়েন্টের ওপরেই হচ্ছে, সেটা আশা করছি আপনারা লক্ষ্য করেছেন। পরবর্তী কতগুলো জায়গা আমাদের মনে রাখতে হবে, যেটা আমি এন্টায়ার যে সাপোর্ট রেজিস্ট্যান্স আছে সেখানে আমি আলোচনা করিনি। সেই জায়গাগুলো হচ্ছে ছোট ছোট জায়গা। ক্লোজিং যেহেতু 24,563 হাই করার পর 24,541-এর উপরে গেছে, ফলে আমরা ফার্স্ট সাইন অফ রিভার্সালের জায়গাটা দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে 24,485 ওপরে ক্লোজিং দেওয়াতে। এখন সামনের যে রেজিস্ট্যান্সটা থাকবে, এই গ্যাপের লো তো বটেই, সঙ্গে আরও একটা ছোট রেজিস্ট্যান্স নিফটিকে ফেস করতে হবে, সেটা হচ্ছে 24,625। এবং যদি কোনো কারণে ক্রস করে তাহলে মার্কেটের পরবর্তী যে গ্যাপটা আছে তার যে লোয়ার ব্যান্ড যথাক্রমে 24,956, এর আগে বাজারকে ফেস করতে হবে প্রিভিয়াস টপ, তার আগে 24,798। অর্থাৎ যে দুটো গুরুত্বপূর্ণ লেভেলস আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, 24,625 এবং 24,798, রাউন্ড নাম্বার 24,800 মনে রাখতে পারেন। তারপরে এই গ্যাপটা ক্লোজ হবে না হবে না সেটার জায়গা দেখতে হবে। ইন্টারেস্টিং পার্ট হচ্ছে, যদি এই গ্যাপটার পরিপ্রেক্ষিতে আমরা চিন্তা করি এবং তার আগে একটা যেটা চিন্তা ভাবনা রাখি, তাহলে এখানেও এরকম একটা কন্ডিশন হয়েছিল, যদিও কনজিকিউটিভ 3 নাইট হয়নি, দুটো নাইট হয়েছে, তারপরে একটা উপরে চলে যায়। সেক্ষেত্রে নিফটির সূচকের অবস্থানের পরিপ্রেক্ষিতে আরএসআই যেখানে অবস্থান করছিল এবং যে ডাইভারজেন্সটা তৈরি হচ্ছিল, তাতে হায়ার এন্ডে যে আবার ধাক্কা পাবে সেটা আমাদের অনুমানের একটু জায়গা ছিল। এক্ষেত্রে যেহেতু আরএসআই একটা হায়ার হাই ফর্মেশনে বেরিয়েছে এবং এখনো 60 ক্রস করেনি, কিন্তু 50-র উপরে, অর্থাৎ একটা বুল গ্রিপ এখনো পর্যন্ত আরএসআই দেখানোর চেষ্টা করছে। ফলে 60 ক্রস করলে বাজারের গতিবিধিতে এই আরএসআই এর অবস্থান যা, তাতে আরো একটু স্পেস পাবে। সেক্ষেত্রে এই গ্যাপগুলোর ক্লোজ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এবং নতুন হাইয়ের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। সেই কারণে আগামী সপ্তাহে ইন্ডেক্সের গতিবিধি খুব ভালো করে আমাদের লক্ষ্য করতে হবে, যে ওপরের দিকের যাওয়ার ইন্ডিকেশন আমরা কি কি ভাবে দেখছি, কিংবা অপর দিকে দেখতে হবে কোনো কারণে বাজার যদি নিচের দিকে আসে তাহলে প্রথম যে ট্রিগারটা থাকবে সেটা অবভিয়াসলি 23,890। কিন্তু যেহেতু একটা 13 DM এর ওপরে ক্লোজিং হয়ে গেছে, আমার হিসেবে এই যে কন্ডিশনটা তৈরি হয়েছিল সেটার ক্রস হয়ে গেল, অর্থাৎ
তার গুরুত্ব এখন রইল না, শুধু সাপোর্ট হিসেবেই গুরুত্ব থাকবে। নতুন করে 13 DM এর নিচে ক্লোজিং না দিলে আবার আমাদের রিবিল্ড করতে হবে কন্ডিশন কোন দিকে যাচ্ছে, যেটা এখন পজিটিভ সাইডে একটা দিন ক্লোজিং দিল। সেই কারণে নেক্সট উইক অনওয়ার্ড ইন্ডেক্স এবং ইন্ডেক্স রিলেটেড প্রচুর স্টকের ওঠানামাগুলো আমাদের কেয়ারফুল থাকতে হবে। এই ছিল নিফটির আলোচনা। চলুন যাই ব্যাংক নিফটির আলোচনা, যেটা আরো বেশি ইন্টারেস্টিং। শুরু করছি ব্যাংক নিফটির আলোচনা। ব্যাংক নিফটির আলোচনার দুটো ক্যান্ডেলের আমি এখানে একটা গোলমার্ক করেছি, কারণ এটাকে অনেকটা আমরা খুব কাছাকাছি, মানে পরপর দু সপ্তাহের মধ্যে হলেও এটাকে আমরা ডাবল বাটন না বলে হর্ন বাটন বলতে পারি, খুব কাছাকাছি জায়গায় তৈরি হয়েছে। এনিওয়ে, তো এই জায়গাটার 2-3 পয়েন্টের মধ্যে, তার মানে বোঝাই যাচ্ছে পার্টিকুলার লোয়ার এন্ডের লোয়ার শ্যাডো, এবং এই পয়েন্টগুলোতে ডিমান্ড আছে। 49659 এবং এটার লো হয়েছে 49654, অর্থাৎ 4-5 পয়েন্টের, যেটা ব্যাংক নিফটির ক্ষেত্রে আমার মনে হয় খুব একটা গুরুত্ব লাগে না। রাউন্ড নাম্বারে ধরে নিতে পারি আমরা এখন 49,650 মিনিমাম, মানে খুব ছোট। এইটা হচ্ছে আপাতত ডাবল বটমের জায়গা, দুবার একই জায়গায় করেছে বলে। এখন ব্যাংক নিফটিকে যদি রিকাভারি করতে হয়, উইকলি চার্টে আবার যদি আমি এক্সপ্লেন করে দেখাই, তাহলে বুঝতে পারবেন যেটা 9 এক্সপোনেনশিয়াল নিফটির ক্ষেত্রে বলেছি তার উপরে ছিল, এটা কিন্তু নিচে আছে। ফলে ব্যাংক নিফটির এখনো বিপদ কাটেনি, এবং যে ডাউন ট্রেন্ড লাইনটা আমি ড্র করার চেষ্টা করেছি সেটার ভ্যালুয়েশন যদি আমরা দেখি রাফলি, কারণ এই ডটটা হবে নেক্সট উইকের মুভমেন্টের জন্য, তাহলে এই ডটটা আপাতত যে ট্রেন্ড লাইনে মিট করছে সেটা হচ্ছে 51,400। তার মানে সূচক যদি কোনো কারণে উপরের দিকে যায়, প্রথম ধাক্কা থাকবে 51,400, এবং যদি 13 DM এর, সরি 9 উইকলি এক্সপোনেনশিয়ালের ভ্যালুটা যদি দেখি, যেটার কিছুটা হলেও পরিবর্তন হবে, তবু আন্দাজ হিসেবে 50,960, আমি 51,000 ধরে রাখছি। তার মানে প্রথম জায়গা থাকবে 51,000, পরের জায়গা যেটা আছে সেটা হচ্ছে 51,400। এই দুটোই যদি ক্রস করতে পারে, অর্থাৎ 51,400-এর উপরে যদি ব্যাংক নিফটি ক্লোজিং দেয় উইকের ক্ষেত্রে, তাহলে আমরা দুটো জিনিস কনসিডার করতে পারি। একটা হচ্ছে এই গ্যাপ ক্লোজ হলো, সেকেন্ড ট্রেন লাইনের উপরে চলে গেল, থার্ড আবার রিক্লেম করবে 9 এক্সপোনেনশিয়ালের উপরে। অবভিয়াসলি এই তিনটে কনফ্লুয়েন্স যদি একসাথে আমরা ক্রস করতে পারি, সেক্ষেত্রে আবার পুনর্জাগরণ হতে পারে ব্যাংক নিফটির যাত্রাপথ উপরের দিকে হলেও। হায়ার এন্ডে ডেফিনেটলি এভরি হাইগুলো একটা রেজিস্ট্যান্সের কাজ করবে, যেহেতু এটা উইকলি চার্ট, আর ব্যাংক নিফটির উইকলি এমএসিডি কিন্তু ইঙ্গিত খুব একটা ভালো নয়। ফলে বেশ বুলবিয়ারের মারপিটটা জোরসে হবে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। তার মানে লোয়ার এন্ডে সাপোর্ট যেটা মার্ক করে রেখে দিয়েছে, এটা আপনারাও টেকনিক্যালি দেখলে বুঝতে পারবেন, এবং হায়ার এন্ডে পর পর অনেকগুলো রেজিস্ট্যান্স আছে, অর্থাৎ খুব ইজি বা স্মুথ জার্নি হবে না, যেটা নিফটির ক্ষেত্রে হলেও একটু প্রবলেম রিকভার করেছে। ব্যাংক নিফটি 13 DM এ টাচ অ্যান্ড গো, অর্থাৎ নিচেতেই বন্ধ। এই যে রেড লাইনটা দেখছেন ডেলি চার্টে, এটা হচ্ছে 13 DM এ। তো আপাতত এই হাইয়ের ওপরে ক্লোজিং খুব ন্যাচারাল, মানে 50,600-র ওপরে ক্লোজিং রাখতেই হবে। এখানেও দুটো গোলমার্ক করেছি, তার দুটো কারণ হচ্ছে যেভাবে ব্যাংক নিফটি হায়ার হাই ফর্মেশনটা করেছে, এটা আমরা আরএসআই এর ক্ষেত্রে একটা পজিটিভ ডাইভারজেন্স ধরলেও ধরতে পারি বলতে ধরা যেতে পারে। কারণ হায়ার হাই ফর্মেশনে, অর্থাৎ আরএসআই ক্রিয়েটেড নিউ হাই, বাট প্রাইস সেই তুলনায় এখনো এই জোনের মধ্যে হাই তৈরি করেনি। এটা আমার কাছে একটু হলেও হালকা পজিটিভ লাগছে, হালকা পজিটিভ। এবং আর একটা জিনিস দেখা যেতে পারে, নিচে যেহেতু নতুন লো তৈরি হয়েছে, এই লোটা ছিল 49659, আর ওই 4 পয়েন্ট নিচে 49654, 4 পয়েন্টের নিচে একটা লো তৈরি করেছে। বাট সেক্ষেত্রে সূচকগত অবস্থান আরএসআই এর নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন, এখানেও একটা ডাইভারজেন্স তৈরি করে প্রাইস অ্যাকশনের মোমেন্টামটা তৈরি হয়েছে 14 ডেজ আরএসআই। আশা করছি আপনারাও এটা বাড়িতে দেখলে বুঝতে পারবেন। ফলে কোথাও একটা বুলেদের গ্রিপ নেওয়া বা প্রাইস অ্যাকশনের মধ্যে একটা মোমেন্টাম চেঞ্জ হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে, বাট সেটা এখনো কনভার্ট করেনি, যেহেতু
ট্রেন্ড ইজ কনসার্ন, মুভিং অ্যাভারেজের উপরে ক্লোজিংটা দিলে সেটা আরেকটু মজবুত দেখাবে, এবং সেক্ষেত্রে কনজিকিউটিভ 3টে ক্লোজিং কিন্তু প্রয়োজন। ফলে খুব গুরুত্বপূর্ণ জায়গায়, যখন যেখানে অনেকগুলো গ্যাপও আছে, সেটা নিফটি হোক ব্যাংক নিফটি হোক, আমরা যেভাবে এগোচ্ছি ক্রমশ এক্সপায়ারির দিকে এগোচ্ছি, নেক্সট উইক একটা পূর্ণাঙ্গ উইক থাকবে। ফলে এই চিন্তাভাবনাগুলো মাথায় রেখে আগামী দিনের নিফটি এবং ব্যাংক নিফটির সূচক ভিত্তিক যে চিন্তাভাবনা সেগুলো করতে পারেন। সঙ্গে রইল পরবর্তী স্লাইডে নিফটি ব্যাংক নিফটি সাপোর্ট রেজিস্ট্যান্সে আলোচনা। চলুন যাই আমাদের সেই স্লাইডটা দেখতে। নিফটির আলোচনা শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবারে স্লাইড শো এর মাধ্যমে দেখে নেব সাপোর্ট রেজিস্ট্যান্সের দিকগুলো, অর্থাৎ উইক টু উইকের পরিপ্রেক্ষিতে নেক্সট উইকে কী কী সাপোর্ট কী কী রেজিস্ট্যান্স আছে স্পট নিফটি ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল নিফটির পরিপ্রেক্ষিতে দেখে নেওয়া যাক। এবারে আসছি আজকের 3টি স্টকের টেকনিক্যালসের প্রয়োগের উপরে। আজকে প্রথমে এই পার্টটা আপনাদের একটু বলে দিই যে একটু ডিফারেন্ট অ্যাপ্রোচ করেছি। ডিফারেন্ট অ্যাপ্রোচ ইন দ্যাট সেন্স, মার্কেট কিছুটা কারেক্ট হয়েছে বেশ কিছু স্টকে, কিছুটা আবার কয়েকটা স্টক পার্সিয়ালি ওপর দিকে যাওয়ার চেষ্টা করছে নিউ হাইয়ে, সেগুলো কিছুটা ব্রেকআউটের স্টকের মধ্যে রেখেছি, সেটা আমি পরে যাচ্ছি। তো এই স্টকগুলোর অ্যাপ্রোচটা এইভাবেই রেখেছি। আপনারা চার্টগুলো স্টাডি করুন আপনাদের মতো করে, এবং আমি আবার বলার চেষ্টা করছি টেকনিক্যালসের প্রয়োগ মাত্র, এগুলো কোনো রেকমেন্ডেশন নয়, এগুলোর কোনো বাই বা সেলের চিন্তাভাবনাও আপনারা করবেন না। আপনারা এই চার্টটাকে দেখে অন্য আর একটা চার্টকে অ্যানালিসিস করতে পারেন, কিন্তু এই চার্টটার আরও একটা ডিটেলস অ্যানালিসিস করতে পারেন। তো চলুন যাই এই 3টি স্টকের আলোচনায়। আজকে যে 3টি স্টকের উপরে টেকনিক্যালি বিশ্লেষণ করার চেষ্টা করছি, আবার বলছি রিপিট, বিশ্লেষণ মাত্র। 3টি স্টকের নাম যথাক্রমে অ্যাবান অফশোর, এজিআই গ্রিন প্যাক এবং এক্সারো টাইলস। এখন অ্যাবান অফশোরের নামটা আপনাদের যারা পুরোনো দিনের ইনভেস্টার কাম ট্রেডার তারা নিশ্চয়ই জানেন, এবং অবভিয়াসলি এই নামটা নিয়ে চর্চা হতেই পারে যে আবার এই ধরনের পচা স্টক কেন। দেখুন, আমি আবার বলছি টেকনিক্যালসের প্রয়োগটা করার চেষ্টা করছি, এটাকে কোনোভাবে বাই বা রেকমেন্ডেশন হিসেবে মেনে নেবেন না। আমি টেকনিক্যালসের প্রয়োগটা কেন দেখাচ্ছি, এই ধরনের অ্যাবসলিউট বিটেন ডাউন স্টক বা খারাপ ম্যানেজমেন্ট কিংবা ফান্ডামেন্টালি হয়তো উইক আছে, আমি অনলি প্রাইস অ্যাকশন এবং চার্টের উপরে দেখানোর চেষ্টা করছি যে এগুলো এফেক্ট হয় কি হয় না। অর্থাৎ এই চার্টগুলোর উপরে আপনি যদি এখন থেকে দেখতে থাকেন, তাহলে পরবর্তী কোনো সময় খুব খারাপ স্টক যখন খারাপ থেকে ভালো হওয়ার চেষ্টা করছে টেকনিক্যালি, তখন আপনাদের কনফিডেন্স বাড়তে পারে। সেই কারণে এই চার্টগুলোর আলোচনা, এগুলোর ওপরে রিস্ক ফ্যাক্টর প্রচণ্ডভাবে কাজ করে। দেখুন, অ্যাবান অফশোরের চার্টটা যদি আমরা প্রথমে, এটা একটা উইকলি চার্ট, যদি উইকলি চার্টটা দেখি তাহলে আমাদের যে কন্ডিশনটা থাকে 13/26 ক্রস ওভার হওয়ার পর প্রাইস অ্যাকশন যেখানে ক্রস ওভার হয়েছিল, মানে 40 টাকা থেকে একটা 90 টাকা, মানে ডাবলের একটু বেশি হয় প্রাইস অ্যাকশনের গতি, তারপরে ভার্টিক্যাল ফাটাফাট করে পড়া। কিন্তু এই স্পিড আর এই মোমেন্টামে পড়ার পরেও যেটা লক্ষণীয় ব্যাপার হচ্ছে, বারে বারে রিক্লেম করেছে এবং একটা কনজেশন জোনের মধ্যে দিয়ে গেছে। বাট এই জোনের মধ্যে, এবং সিন্স লাস্ট মার্চের পর থেকে আমি বলবো পুরো মার্চ, পুরো এপ্রিল, পুরো মে, পুরো জুন, পুরো জুলাই, অগাস্টের কোথাও একটা এসে হঠাৎ এরকম একটা ক্যান্ডেল উইকলিতে চার্টের গতিপথ পরিবর্তনের একটু হলেও ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যদি এইটার পরিপ্রেক্ষিতে আমরা প্রাইস অ্যাকশনটাকে দেখি, তাহলে যে প্যাটার্নটা তৈরি করে যাওয়ার চেষ্টা করছে, সেটা আমার কাছে প্রাইস ওয়াইজ এবং চার্ট প্যাটার্ন ওয়াইজ আমার একটু পজিটিভ লাগতে শুরু করেছে।
অবজারভেশনের প্রয়োজন আছে, সেই কারণে আমি এটাকে রেডার লিস্টে রাখছি। আরও ইন্টারেস্টিং যে পার্টটা সেটা হচ্ছে উইকলি এমএসিডির প্রথম স্লোপ চেঞ্জ, এটা একটা দিক নির্দেশক জায়গা হতে পারে। উইকলি আরএসআই 60-র ওপরে হায়ার হাই ফর্মেশন, স্টোক্যাস্টিক্সও ইন্ডিকেশন তাই। তার থেকেও আরও বড় ইন্টারেস্টিং জায়গা হচ্ছে মান্থলি এমএসিডি। এবার মান্থলি প্রাইস অ্যাকশনের সাথে এমএসিডির যে রূপটা সেটা যদি আমরা দেখি তাহলে অবভিয়াসলি বুঝতে পারবো যে এরকম একটা স্টক ওপর থেকে পড়ার পর খুব স্বাভাবিকভাবেই আহ, মানে উইক স্টকের মধ্যে পর্যায়ের মধ্যে এটা পড়ে। এক্ষুনি এক্ষুনি প্রাইস অ্যাকশন হবে সেটা মনে করা মানে মনে না করাই ভালো। সেই জন্য 2023 2022 প্রায় একই জায়গায় কনসোলিডেশন, 2024-এর প্রথম দিক থেকে প্রাইস অ্যাকশনের মতিগতিতে একটু পরিবর্তন, 1326 এখানেও ক্রস ওভার হয়ে ওপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। উল্লেখযোগ্যভাবে দিস ইজ দ্য এমএসিডির অবস্থান। মান্থলি যেভাবে ধীরে 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 প্রোগ্রেস হওয়ার চেষ্টা করছে এবং এখনো পর্যন্ত এত টাল বাহানার পরেও সূচকের পরিপ্রেক্ষিতে, বাজারের ভোলাটিলিটির পরিপ্রেক্ষিতে লাস্ট 3-4 মাস ধরে যেভাবে স্লোপটা ধরে রাখছে, আমি একটু হলেও হোপফুল। সেই কারণে এই প্রাইস অ্যাকশনটাকে আমি নেক্সট উইক অনওয়ার্ড থেকে দেখার চেষ্টা করব। এটা উইকলি চার্ট, আগেরটা দেখিয়েছিলাম মান্থলি চার্ট, এবং ফলো আপ করবো এই ধরনের প্রাইস অ্যাকশনের নেক্সট মুভমেন্টটা কোন দিকে হয়। সেই কারণে আপনাদেরও অনুরোধ রইল, আপনারা যদি মনে করেন এই চার্টটার উপরে আপনাদের দৃষ্টি থাকবে তাহলে রেডার লিস্টে রাখতে পারেন। আর ফান্ডামেন্টাল চেক সেটা তো কম্পালসারি, কমন নিয়ে নেবে না, আপনারা প্রত্যেকেই এটাকে ফান্ডামেন্টালি চেক করতে ভুলবেন না। এজিআই গ্রিন প্যাক একটু নিউ জেনারেশন স্টক যেগুলোকে বলে, এই তো প্রাইস অ্যাকশন বুঝতেই পাচ্ছেন, অনেক দিনের মোমেন্টাম হওয়ার পর ডেটা প্রচুর এই জায়গায় পৌঁছেছিল, তারপর একটা কারেকশনের পরে আমি দুটো ট্রেন্ড লাইন ড্র করেছি, দু কালারের, দুটোই রাউন্ড ট্রেন্ড লাইন। একটা ট্রেন্ড লাইনের ওপরে ক্লোজিং রিয়াকশন, 1326-এর মিড পয়েন্ট, ক্রস ওভার, ইন্টারেস্টিং প্যাটার্ন, ইন্টারেস্টিং চার্ট, প্রাইস অ্যাকশন ইন্টারেস্টিং। তো এজিআই গ্রিন প্যাকের অন্যান্য দিকগুলো হচ্ছে এটা হচ্ছে উইকলি এমএসিডি। একটু মান্থলিটা চেক করিয়ে দিই আপনাদের, দিস ইজ মান্থলি, মানে এইটা এই মাসটা যদি শেষ হয় প্রাইস অ্যাকশনের মোমেন্টাম অনুযায়ী, তাহলে পরিবর্তনের প্রথম ধাপটা মান্থলিতে আমরা হয়তো দেখতে পেতেও পারি, যদিও মান্থ এখন অনেকটা বাকি আছে। উইকলিটা ইন্টারেস্টিং পার্ট, উইকলি স্টোক্যাস্টিক্স অ্যাজ ওয়েল অ্যাজ আরএসআই। যদিও আরএসআই এর এখনো মোমেন্টাম ক্রিয়েট হওয়ার জন্য যে 60-র ওপরে, যেটা এবারেও গিয়েছিল লাস্ট বারে, সেখান থেকে ফেলিওর হয়, সেই কারণে এটাকেও রেডার লিস্টে রাখার অনুরোধ রাখলাম। ফাইনাল স্টক, এটা পুরো ডিফারেন্ট অ্যাপ্রোচ। আগের দুটো স্টক যেটা দেখলেন, এটা ট্রেন্ড ইজ কনসার্ন, আমি একটা অনলি এখানে 21 ডিএম এ ডেইলি চার্টে দেখেছি, এটা ডেইলি চার্ট। প্রাইস অ্যাকশন দেখলে বুঝতে পারবেন যে প্রাইস অ্যাকশন কোথা থেকে কোথায় এসছে, অলমোস্ট 52 উইক লোয়ে। এমনি আমরা বলি 52 উইক লোয়ে যে সমস্ত স্টক চলছে সেগুলোর মোমেন্টাম ডেফিনেটলি নেগেটিভ থাকে এবং খারাপ কিছু ইঙ্গিতের দেখা যায়। আমার এই স্টকটা দেখার লক্ষ্য হচ্ছে দুটো দিক থেকে। একটা হচ্ছে রিটেন ডাউন স্টক, মুভিং অ্যাভারেজের থেকে দূরত্ব অনেকটা বেড়েছে লাস্ট দিনের, এরকম একটা ক্যান্ডেলের ফর্মেশন, টোটাল প্যাটার্নটা দুটো ক্যান্ডেল নিয়ে, এবং ভেরি ইন্টারেস্টিংলি ওপরের রেড যেটা, এটা হচ্ছে 65 ডেজ আরএসআই ডেলি চার্টে, এটা হচ্ছে 14 ডেজ আরএসআই। তো প্রথমে যদি 65 ডেজ আরএসআইটা দেখি তাহলে দেখা যাবে যে একবার মার্চ মাসে এরকম একটা বিরাট ফল হয়, তারপরে গ্র্যাজুয়ালি একটু ইনক্রিজ করে, সেক্ষেত্রে আবার একটু প্রাইস অ্যাকশন উপরের দিকে যায়। এবারে ব্যাপারটা হচ্ছে যে সাপনেসে পড়েছে, তারপরে একটা পুল ব্যাক করেছে, একটু গ্রেটার দ্যান 40 হয়ে আছে। আর 14 ডেজ আরএসআই অলরেডি ওভারসোল্ড, এবং ঠিক 20-র নিচ থেকে কেটে উপরে উঠেছে, বাট এখনো 30 হয়নি, গ্রেটার দ্যান 30 হয়নি, মানে আরএসআই এর রুলস অনুযায়ী বলছি টেকনিক্যালি। ফলে খুব ইন্টারেস্টিং এই চার্টটা, অর্থাৎ চার্টের যে অ্যাপ্রোচটা করেছি এটা পুরো ডিফারেন্ট ওয়ে। এখানে ট্রেন্ড ইজ কনসার্ন, ট্রেন্ড যতক্ষণ না চেঞ্জ হচ্ছে, ফলে মুভিং অ্যাভারেজের ওপরে ক্লোজিং হচ্ছে কি হচ্ছে না, এবং সেটাও কনজিকিউটিভ দুটো থেকে তিনটে, মিনিমাম দুটো ক্লোজিং তারপরে তিনটে, সেটাই আমাদের দেখার বিষয় থাকবে। ফলে এক্সারো টাইলসের লাস্ট ক্লোজিং 16/8-এ 76.50 লো করার পর বন্ধ হয়েছে 78 টাকা 72 পয়সা। দেখা যাক
এই চার্টগুলো যে তিন অ্যাঙ্গেল থেকে একটু দেখানোর চেষ্টা করলাম, সেটার পরিবর্তনটা পরবর্তী সময় কোন দিকে যায়, যেটা আমাদের নেক্সট টাইম অ্যাজ এ এক্সাম্পল দেখে নেক্সট টাইম কোনো চার্ট দেখতে হয়তো হেল্প করতে পারে, সাহস যোগাতে পারে। সেই কারণে এই তিনটে চার্টের আলোচনা আজকে এখানে করলাম। চলুন যাই আমাদের পরবর্তী অধ্যায়। পড়াশোনার দিকে একটু বলে দিই, যেহেতু এতগুলো কথা বললাম, টেকনিক্যালসের ক্লাসটা শুরু হচ্ছে 1 সেপ্টেম্বর। আর সময় নেই। যারা মনে করছেন ইন্টারেস্টেড আছেন, টেকনিক্যালসটা শিখতে পারেন এবং নিজের পোর্টফোলিও নিজেই সামলাতে পারেন। আসলে এই ক্লাসের মাধ্যমে আমি চেষ্টা করি আপনাদেরকে, যারা অলরেডি শিখে গেছেন তাদেরও যদি পরিচিত কেউ হয়ে যায় জিজ্ঞাসা করতে পারেন যে কিভাবে আপনি স্টক সিলেক্ট করবেন, কি করে আপনি মানে একটা স্টকের লং টার্ম চার্টসকে কী করে রিড করতে হবে, সেগুলো প্রমাণ সহযোগে। এরম নয় যে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম ব্যাস ওটাই হয়ে গেল। আমি সেটাকে চেষ্টা করি কন্টিনিউয়েশন প্রসেসে থাকার। আর ফাইনালি সবথেকে মজার জিনিস যেটা হয়, আপনারা যখন আমার কাছে আসেন টেকনিক্যাল ক্লাস শিখতে, আমি খুব আগ্রহ সহকারে চিন্তাভাবনা করি কতজন এসছে বা কে কে এলো। ঠিক সিমিলারলি যখন ক্লাসটা শুরু হয় তখন আমার দায়িত্ব থাকে আপনাকে টেকনিক্যালসের মধ্যে ঢোকানো এবং অ্যাটলিস্ট 6টা ক্লাস পরে আপনারা যাতে বলতে পারেন যে কোন স্টকটার দাম বাড়তে পারে, কোনটা পড়তে পারে, কোনটা লং টার্মে চার্টের প্রোগ্রেস হচ্ছে। আমি আমার প্রচুর স্টুডেন্ট আছে যারা দেখেন, যদি তারা মনে করেন যে আমি তাদের সামান্যতম কাজে লেগেছি, তাহলে নিচে কমেন্ট সেকশানে কমেন্ট লিখতে পারেন, তাতে অন্যান্যজনও বুঝতে পারেন যে আমাদের ক্লাসগুলো কীরকম স্টাইলে হয়। কারণ এবারে আমি আর সেই ধরনের রেফারেন্স ভিডিও কিছু করতে পারিনি, মানে লাস্ট ক্লাসের কাটশট যে তারা কি ওপিনিয়ন দিল নতুন যারা ক্লাস করে গেলেন। ফলে এই ক্লাসটার মাধ্যমে আমি এটা চেষ্টা করি এবং 2024 সম্ভবত এটাই শেষ ক্লাস, কারণ এই ক্লাসটা শেষ করতে করতে অলমোস্ট আমার ডিসেম্বর লেগে যায়, মানে 3 মাস তো বটেই, মাঝে পুজোর ছুটি ফুটিগুলো আছে। ফলে নেক্সট সেশন 2025-এ, 24-এর এটাই শেষ ক্লাস। 25-এর অ্যানাউন্সমেন্ট আমি পরে করে দেবো, আগে এটা শুরু হোক, মাঝপথে যাক কিছুদিন, তারপরে বলে দেবো 25-এর রেজিস্ট্রেশন কখন শুরু হবে। তো যারা মনে করছেন নিচে যাওয়া ইমেলে আপনারা আমাকে মেল করতে পারেন যদি ক্লাস সম্বন্ধে ইন্টারেস্টেড হন। অনলাইন ক্লাস প্রত্যেক রবিবার সন্ধ্যে 6:30 থেকে 8:30 কম্পালসারি, পরে আরও 1 ঘন্টা বা আধ ঘন্টা ডিপেন্ডিং অন ক্লাসের কী সিচুয়েশান হচ্ছে, কে কীরকমভাবে বুঝতে পারছে সেই অনুযায়ী এগোতে থাকি। আজকে প্রায় শেষের দিকে, ক্লাসের পরে যেটা থাকে সেটা হচ্ছে ব্রেকআউট স্টক। আজকের ব্রেকআউট স্টকগুলো দেখুন দুটো জায়গায়, হিন্দি ভার্সানেও দেখবেন, বেঙ্গলি ভার্সানেও দেখুন। আর এখন বেঙ্গলি ভার্সানের কথাটাই বলি, বেশ কিছু স্টক আসছে দেখলাম, তারা এবারে এমন একটা জায়গায় ক্লোজিং করেছে যেগুলোর আলোচনা আমরা ওই কমিউনিটি পোস্টে আলোচনা করেছিলাম। অর্থাৎ আমি যে চার্টগুলো দেখছিলাম যে এই চার্টটা শর্ট টার্মে ভালো লাগছে, সেই স্টকের চার্টের অ্যাপ্রিসিয়েশনগুলো দেখুন। আশা করছি আপনারা কিছুটা হলেও আমার সাথে সহমত হবেন। তবে আছে দু জায়গাতেই, কোথায় আছে সেটা একটুখানি দুটো সেকশন দেখলেই আপনারা বুঝতে পারবেন। চলুন যাই আজকের বাংলায় ব্রেকআউট স্টকে, বাংলার ভার্সনের ব্রেকআউট স্টকে। শেষে একটাই রিকোয়েস্ট, গত 2020-র 15ই আগস্ট আমার চ্যানেল অন এয়ার হয়ে পড়েছিলাম। দেখতে দেখতে 4 বছর অতিক্রান্ত। আমি আবারও বলছি, গত সপ্তাহে মানসিকভাবে সত্যিই খুব একটা ভালো ছিলাম না। সেই জন্য 15 আগস্টে আমি কাউকে মেসেজও পর্যন্ত পাঠাইনি এবং 15 আগস্টে আমার চ্যানেলের জন্য আমি কিছু
করিয়ে নি, অর্থাৎ টেকটক উইথ শান্তনু সেনের কিছু একটা চিন্তাভাবনা করেছিলাম, সেটা পোস্টপন করেছিলাম। এনিওয়ে, তো 4টি বছর আপনাদের সঙ্গে চললাম, সাবস্ক্রাইবার খুব যৎসামান্য, মাত্র 16,000। আমার কোনো দুঃখ নেই, আপনারা যে ভালোবাসা দিয়েছেন, যেভাবে পাশে আছেন, আমি আজকে যারা নতুন চ্যানেল ভিজিট করছেন কিংবা যারা এতদিন আছেন, প্রত্যেকের জন্যই আমার রিকোয়েস্ট একটাই থাকে, যদি চ্যানেলের কাজকর্ম ভালো লাগে, যদি আমার দ্বারা আপনাদের টেকনিক্যালসের কিছু উন্নতি হয় কিংবা ইনপুটগুলো যদি আপনাদের কাজে লাগে, সেটাই আমার সার্থকতা। অর্গানিক ওয়েতে যাচ্ছি। লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম যদি চ্যানেলটা ভালো লাগে। আজ শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো সংখ্যায়, অর্থাৎ নেক্সট উইকে। ততক্ষণের জন্য ধন্যবাদ এবং এতক্ষণ আমার সাথে আমার অনুষ্ঠান দেখার জন্য ধন্যবাদ।